টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন শেষ হয়ে গেল, প্রায় শেষ হয়ে গেল, আর একটা সপ্তাহ মাত্র হাতে আছে। আজকে সোমবার, সামনের সোমবার দিনই রাত 12টায় শেষ হয়ে যাবে এই ট্যাক্স সিজন। সুতরাং ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক, এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার বাইরে কথা বলবো, এবং যে বিষয়টি নিয়ে আমরা একটু আগে কয়েকদিন আগে আমরা কথা বলেছি, তারপরেও আজকে একটু বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ বিষয়টি নিয়ে অনেকেই একটু ভয়ের মধ্যে আছেন এবং অনেকেই এই বিষয়ে নানান প্রশ্ন করছেন। তাই আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এফবারটা কি, এফবার রিপোর্টিং কেন করতে হবে, না করলে কি ধরনের অসুবিধায় পড়তে হতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো ট্যাক্স রিটার্ন কেন অডিট করা হয়, কিভাবে অডিট এড়াবেন, ট্যাক্স ফাইলকালীন কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, এবং সেটা যদি অবলম্বন করা হয় তাহলে অডিটের এই ঝামেলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে, অসুস্থতাজনিত যে ছুটি এবং পারিবারিক ছুটির জন্য ট্যাক্স ফাইলে কতটা ক্রেডিট পাওয়া যাবে, এটা নিয়েও একটি বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তিটা দূর করার আজকে চেষ্টা করব। যদিও এই বিষয়টি নিয়ে আমরা এর আগে কথা বলেছি, তারপরে যেহেতু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নেরই জবাব দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব দেবব্রত চক্রবর্তী, সিপিএ। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবে আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এবং একই সাথে আই থিঙ্ক আগামী পরশুদিন পবিত্র ঈদুল আজহা। যাই হোক, সবাইকে ঈদ মুবারক এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখতেছি। হ্যাঁ, কারণ আমি হয়তো আর আমার প্রোগ্রাম পরে থাকবে, আপনার হয়তো প্রোগ্রাম নাও থাকতে পারে, সে কারণে তো অসংখ্য ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী। তো জনাব চক্রবর্তী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এই বিষয়টি নিয়ে আমরা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম, এবং এর ফলে অনেকেই একটু ভয় পেয়ে গেছেন। আসলে যে ভয়ের বিষয় নয়, সেখানে আজকে আপনার মুখ দিয়ে বিষয়টিকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, পরিষ্কার করতে চাচ্ছি। এর সুবিধা অসুবিধা যেগুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনি ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে এফবার, ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং যে বিষয়টি আছে, সেটি নিয়ে যে আমরা যারা এখানে আমেরিকায় আছি, যারা আমরা আমেরিকার সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার আছি, বা অথবা দ্বৈত নাগরিক যারা আছি, তাদের আমাদের যে মূল যে আমাদের জন্মভূমি, যেটা বাংলাদেশের কথাই যদি আমরা বলি, বা অন্য যে কমিউনিটির মানুষ আছে তার নিজের যে দেশটি আছে, সেই দেশের কথাটি যদি আমরা বলি, সেখানে আমাদের উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি আছে, অনেকেরই আছে, নগদ ক্যাশ আছে, টাকা আছে, জমি আছে, বাড়ি আছে, অনেক কিছুই আছে। তো সেই বিষয়গুলো আমি আমেরিকান সিটিজেন হিসেবে এখানকার আমাদের যে এখানে আমাদেরকে এটা রিপোর্ট করতে হবে কি না, যদি করে থাকি সুবিধা কি, না করে থাকি তার অসুবিধা কি, কনসিকুয়েন্সগুলো কি, কোনো সমস্যা হবে কি না, এই বিষয়টি আজকে যদি আপনি বিস্তারিত কথা বলেন, তাহলে যারা এর আগের আলোচনার মধ্যে দিয়ে একটু ভয়ের মধ্যে আছে, তারা অন্তত তাদের ভয় থেকে কিছুটা হলেও আমার মনে হয় যে স্বস্তি পাবে। জনাব দেবব্রত চক্রবর্তী। যাই হোক রানা ভাই, ওই এফবার আর যেটা কি বলে, ওই যে স্টেটমেন্ট অফ ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিপোর্টিং, আমি দুইটা নিয়ে কথা বলবো। বাট এটার আগে একটু আগে আমি প্রাসঙ্গিক বলতে চাই, এই যে কোয়ালিফাইড পেইড সিক লিভ এবং ফ্যামিলি লিভ নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি, আপনি বিশ্বাস করবেন না, এই ট্যাক্স সিজনে প্রচুর ফোন কল আমরা পাচ্ছি। কেউ ফোন দিয়ে বলে $32,000 পাচ্ছে, কেউ বলে গ্র্যান্ড দিচ্ছে
নানান কথা একজনে একভাবে প্রেজেন্ট করতেছে। তো যাই হোক, এটা আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি, এবং বেসিক্যালি লোকজন কিন্তু এটা এখনও জানে না যে এটা আসলে জিনিসটা কি পরিমাণ টাকা পাওয়া যাবে, কারা এটা করতে পারবে, টোটালি কনফিউজ। যার কারণে এবং কখন করতে পারবে সব বিষয় নিয়েই কনফিউজ। যাই হোক, যেহেতু এফবিআর নিয়ে আমরা প্রথমে আলোচনা করতেছি, এই বিষয়টা নিয়ে আমরা এরপরে আলোচনা করব, যাতে করে দেখি কিছুটা বিভ্রান্তি দূর করা যায় কিনা। কারণ কি জানেন, কারণ এই ফোন কল দিলে পরে আমরা ট্যাক্স প্রফেশনাল মানুষ, আমরা বেশি এখন হয়েছে কি যে আমরা বিজি এই মুহূর্তে, এবং লোকজন ফোন দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, আমরা না পারি আনসার করতে, এবং কারণ আমাদের সময় সংকীর্ণতা, কারণ আমাদের সামনে ক্লায়েন্ট থাকে, তখন যদি কেউ ফোন দেওয়ার এক্সপ্লেনেশন চায়, আমাদের সেই সময় সুযোগ নাই এক্সপ্লেন করার জন্য। তো আমার মনে হয় ইজ বেটার প্লেস টু এক্সপ্লেন হেয়ার, যাতে করে মেসেজটা সবাই পেতে পারে এবং আমাদের যাতে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করতে না হয়। তো যাই হোক, এফবিআর নিয়ে প্রথম শুরু করি, তারপর পেটসি ক্লিপটা নিয়ে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, যে দেখে লোকজন আসলে এটা বুঝতে পারে কিনা। এনিওয়ে, তো এফবিআরের বিষয়টা যেটা বলছেন, যে অনেকেই আছেন যে যারা এখানে সিটিজেন বলেন, পার্মানেন্ট রেসিডেন্ট বলেন, বা ইভেন আপনার শুধু এটাই না, এই যে এফবিআর বা স্টেটমেন্ট অফ ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিপোর্টিং যেটাই আমরা বলি, এটা কিন্তু শুধু নট অনলি ইউএস ইন্ডিভিজুয়াল অর পার্মানেন্ট রেসিডেন্ট না, ইভেন ইউএস কর্পোরেশন, ট্রাস্ট, পার্টনারশিপ, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে একটু আগে যেটা বলছেন যে আমরা যারা বাংলাদেশি সিটিজেন আছি, ইউএস সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, ইভেন ফরেন ন্যাশনাল যারা আছেন, মানে বেসিক্যালি এইটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যারা সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট। তো অনেকেরই বাংলাদেশে অ্যাসেট থাকে, অনেকে আবার বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সবাই কিন্তু এই রিপোর্টিং থ্রেশহোল্ডে পড়বে না, সার্টেন কিছু পার্সন, এবং আপনার অ্যাসেটের থ্রেশহোল্ডটা যদি সার্টেন অ্যামাউন্টের মধ্যে থাকে তবেই এই রিপোর্টিংয়ের মধ্যে পড়বেন। এবং আরেকটা বিষয়, মানে এখানে সার্টেন অ্যামাউন্ট বললেন, সেই অ্যামাউন্টটা কত সেইটাই বলবো। সেটা বলার আগে আরেকটা বলি, যে অনেকেই কিন্তু এই যে বাড়ি ঘর কেনার জন্য ইউএসএতে, কারণ সবারই কিন্তু এখানে ইনকাম করে বাড়ি ঘর করার মতো সামর্থ্য নাই। তো যে কারণে যাদের ইনহেরিটেজ ওয়েতে বাংলাদেশে অ্যাসেট আছে, তারা চায় এটা বিক্রি করে কিছু টাকা পয়সা এনে তখন আপনার এখানে যদি বাড়িটারি কেনার জন্য ইনভেস্ট করতে পারে, সেইটার জন্য অনেকে অ্যাডভাইসের জন্য আসে যে টাকাটা কিভাবে আনবে, কিভাবে বৈধভাবে টাকাটা আনবে ভ্যালিড ওয়েতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ধরুন আপনার বাংলাদেশে কয়েক কোটি টাকার অ্যাসেট আছে, সেটা যদি আপনি বিক্রি করেন, ডলারে যদি কনভার্ট করেন, তো সেই ক্ষেত্রে এই টাকাটা যদি আপনি ইউএসএতে আনেন, কোনো কারণে যদি ব্যাংকে টাকাটা রাখেন, আইআরএস স্বভাবতই জিজ্ঞেস করতে পারে, কারণ ব্যাংক রিপোর্ট করবে যখন আপনার বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দিবেন, আপনার ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী, ফিনসেন অ্যাক্ট অনুযায়ী ব্যাংকে আইআরএসের কাছে রিপোর্ট করতে বাধ্য। তো সেই ক্ষেত্রে ব্যাংক যখন রিপোর্ট করবে যে অ্যাকাউন্টে লেটসে $200,000 বা $300,000 জমা হয়েছে, তখন স্বভাবত আইআরএস কোয়েশ্চেন করতে পারে যে তোমার ট্যাক্স রিটার্নে ইনকাম হচ্ছে $20,000, $30,000 ইন এ ইয়ার, না হোয়ার ইউ গেট দ্য $200,000 or $300,000 or $500,000? ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন? তখন স্বভাবতই আপনারা হয়তো ব্যাখ্যা দিতে পারেন, ও আমার বাংলাদেশে পৈতৃক সম্পত্তি ছিল, সেটা বিক্রি করে এনেছি। নো, আনসার ইজ নট এনাফ। এই কারণে আনসারটা এনাফ না, যে দেখুন আইআরএস এর অপশন আছে যে ঠিক আছে, আপনার যদি পৈতৃক সম্পত্তি থাকে, ইউ হ্যাভ টু রিপোর্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন, যেটার ফর্ম হচ্ছে 8938, যেটাকে বলে স্টেটমেন্ট অফ স্পেসিফাইড ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিপোর্টিং। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, এই সাথে একটা ফর্ম আছে 8938, সেটার মধ্যে আপনার অ্যাসেটের ভ্যালু কত সব কিছু আপনাকে রিপোর্ট করতে হবে ফর্মে। আপনার কী পরিমাণ অ্যাসেট আছে, অ্যাসেটের ভ্যালু কত, সেটা যদি আপনি রিপিটেডলি ডিক্লেয়ার করেন, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস, জাস্ট রিপোর্টিং। আপনি যদি রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে এটা তখন আপনার আইআরএসের নলেজে থাকবে। ভবিষ্যতে যদি তখন আপনার এটি বিক্রি করে টাকা পয়সা আনেন, দেন ইউ ক্যান টেল দেম যে লুক, আই অলরেডি ডিসক্লোজ ইন মাই ট্যাক্স রিটার্ন, আই হ্যাভ দ্য অ্যাসেট হুইচ আই গট ইনহেরিটেড ওয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন জরিমানার থেকে বাঁচতে পারবেন। তা আজকের এই আলোচনায় আমরা পেনাল্টির কথাও বলবো, উইলফুল নন উইলফুল, মানে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে এগুলো রিপোর্ট না করার জন্য কী পেনাল্টি, কী কনসিকুয়েন্স, বা কারা রিপোর্ট করবেন, থ্রেশহোল্ডটা কত, সেইগুলোই বলবো। তো যাই হোক, প্রথমেই শুরু করি এফবিআর, যেটা হচ্ছে ফরেন ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস রিপোর্টিং। এগেইন যারা ইউএস সিটিজেন বা যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছেন, যারা এখানে স্থায়ীভাবে থাকেন, তো যাদের এই নট অনলি বাংলাদেশ, ইভেন ফরেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট, এরা বলতেছে ফরেন ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল, নট অনলি বাংলাদেশ, আপনার ইউএস ছাড়া বহির্বিশ্বের যে কোনো অ্যাকাউন্টে যদি আপনার 10,000-এর বেশি যদি টাকা থাকে, এটাকে বলে অ্যাগ্রিগেট ভ্যালু ডিউরিং দ্য এনি টাইম অফ দ্য ক্যালেন্ডার ইয়ার। লেটস সে গত বছর যদি আপনার মানে ইউএসের বাইরে
যে কোনো ব্যাংক অথবা মানে ইয়েতে যদি আপনার অ্যাগ্রিগেট ভ্যালু যদি 10,000 এর বেশি ব্যালেন্স থেকে থাকে ইউএস ডলার, আই এম টকিং অ্যাবাউট ডলার নট টাকা, তো সেই ক্ষেত্রে তখন ইউ আর আন্ডার দ্য এফবার রিপোর্টিং। তার মানে এই যে $10,000 এটাকে বলতেছে অ্যাগ্রিগেট ভ্যালু। এটার মানে হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্টে মনে করেন 3-4টা অ্যাকাউন্টে মিলে 10,000 হইলো, স্টিল ইউ আর আন্ডার দ্য রিপোর্টিং থ্রেশহোল্ড। আপনি যদি মনে করেন ও আমার অ্যাকাউন্টে তো একটাতে আছে 5,000, আর একটা আছে 4,000, আর একটাতে আছে লেটস সে 7,000, বাট 10,000 তো কোনোটাতেই না, বাট এরা বলতেছে অ্যাগ্রিগেট ভ্যালু। ইভেন যদি আপনার 2টা 3টা 4টা ব্যাংক অ্যাকাউন্ট মিলেও যদি 10,000 হয়, সবগুলো যোগ করে যদি 10,000, এক্স্যাক্টলি এই কারণে এরা ইউজ করছে অ্যাগ্রিগেট ভ্যালু। তো সেই ক্ষেত্রে ইউ আর আন্ডার দ্য এফবার রিপোর্টিং। এটাকে আবার ফিনসেনও বলে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড এনফোর্সমেন্ট নেটওয়ার্ক রিপোর্টিং বলে, ফিনসেন 114। তো এইটা তখন আপনার রিপোর্টিং থ্রেশহোল্ডে চলে আসবে। তার মানে এগেইন আপনার যদি বেশ কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলেও যদি মানে ভ্যালু 10,000 এর বেশি থাকে, সেই ক্ষেত্রে ইউ আর আন্ডার দ্য এফবার রিপোর্টিং। তখন সেটা আপনাকে অবশ্যই আপনার আইআরএসকে সেটা এই যে এটা রিপোর্ট করতে হবে ফিনসেনের কাছে, নট আইআরএস, ফর 114। এখন প্রশ্ন হচ্ছে, Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. এই যে যখন আপনি রিপোর্ট করবেন ফিনসেনের কাছে ফর্ম 114-এ, তখন আপনাকে রিপোর্ট করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা। তার মানে আপনার ডিউরিং দ্য ক্যালেন্ডার ইয়ারে আপনার অ্যাকাউন্টে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, যদি 15,000 থাকে বা 16,000, ম্যাক্সিমাম ভ্যালুটা রিপোর্ট করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে রিপোর্টটা যে করবেন, এটা কিন্তু নর্মালি এই রিপোর্টিং ডিউ হচ্ছে এপ্রিল 15, আবার এটা অটোমেটিক 6 মান্থ এক্সটেনশন ওরা দেয় আনটিল অক্টোবর 15। তার মানে আপনার এক্সটেনশন নেওয়ার প্রয়োজন নাই। তার মানে আপনি অক্টোবর 15 পর্যন্ত এই রিপোর্টটা আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট বা জরিমানা কোনো কিছু লাগবে না, জরিমানা নাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি হাইড করেন, রিপোর্ট না করেন, এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ তাহলে কি হবে, কনসিকুয়েন্স কি? এখন আপনি বলতে পারেন, আচ্ছা আমার ফরেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা আইআরএস কিভাবে জানবে? রাইট, লেটস সে আপনার বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডে আপনার লেটস সে মোর দেন $10,000 আপনার টাকা আছে আপনার বেশ কয়েকটা অ্যাকাউন্ট মিলে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সেটা আইআরএস কীভাবে জানবে? বা ধরুন এইচএসবিসি ব্যাংকে আছে। এখন শুনেন, আইআরএস এইভাবে জানবে, যেহেতু ইউএস সিটিজেন বিশ্বের বিভিন্ন দেশে আছে, সেই কারণে আইআরএস ওয়ার্ল্ডের যত ব্যাংক আছে প্রত্যেকের সাথে আইআরএসের মানে কি বলে ওই যে মানে লিয়াজও মেনটেইন আছে। তার মানে আইআরএস ওই সমস্ত ব্যাংকের অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে রাখছে যে হেই, যদি কোনো আমার দেশের যদি কোনো ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট তোমার ব্যাংকে টাকা রাখতে আসে, মেক শিওর ইউ গেট দ্য সোশ্যাল সিকিউরিটি নাম্বার ফ্রম দেয়ার এবং তাদের রেসিডেন্সি পাসপোর্ট অথবা গ্রিন কার্ড ইনফরমেশন। যে কারণে দেখবেন বাংলাদেশে এখন যদি কোনো ব্যাংকে আপনার টাকা রাখতে যান, যদি এরা বুঝতে পারে যে ইউআর ইউএস সিটিজেন ওর পার্মানেন্ট রেসিডেন্ট, তারা আপনার সোশ্যাল সিকিউরিটি বা পার্মানেন্ট রেসিডেন্ট ওই গ্রিন কার্ড বা পাসপোর্টের কপি এরা চাবে। এই কারণে চাবে কারণ আইআরএসের ইনস্ট্রাকশন আছে যে, এবং তারা যদি 10,000 এর বেশি আপনার অ্যাকাউন্ট ভ্যালু থাকে, তারা কিন্তু আইআরএসকে রিপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার বাংলাদেশে টাকা আছে, সেটা আইআরএস কীভাবে জানবে? হ্যাঁ, আইআরএস জানবে, কারণ এই বাংলাদেশের ব্যাংক ওদের এই যে কী বলে, এদের একটা ট্রিটি বলে, মানে কি বলে চুক্তি যেটা আর কি, এগ্রিমেন্ট অনুযায়ী তারাও এটা আইআরএস এর কাছে এটা রিপোর্ট করে। এটা বোধহয় আরেকটা বিষয় বোধহয় আপনি আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের আওতায় তো সমস্ত অন্যান্য ব্যাংকগুলো আছে, সুতরাং ওই ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকে তাদের রিপোর্ট দিচ্ছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের সমস্ত ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, এবং বাংলাদেশ ব্যাংক ইউএস যদি গভর্নমেন্ট যদি চায় তাহলে শুধু বাংলাদেশ ব্যাংকের কাছে চাইলেই পাওয়া যাবে। হ্যাঁ, কারণ এটা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের। সেই ক্ষেত্রে আমি বলতেছি নট অনলি বাংলাদেশ ব্যাংক, এদের ব্যাংকের সাথে ট্রিটি আছে যে যদি কোনো ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট যদি অ্যাকাউন্ট করতে যায়, মেক শিওর তোমরা তাদের ডিটেলস নিয়ে নিবা, এবং এই থ্রেশহোল্ডের মধ্যে যদি টাকা এরকম থাকে ইউ মাস্ট রিপোর্ট আস, তখন এইভাবে আইআরএস জেনে যায়। তো সেই ক্ষেত্রে এখন যদি আপনারা দেখা গেছে যে যাদের টাকা আছে মোর দেন 10,000 বাট আপনারা ডিসক্লোজ করতেছেন না, সামহাউ
সামহাউ আইআরএস সেটা জানলো, কারণ আইআরএস এর তো হিউজ ভলিউম, অনেক সময় হয়তো মনিটরিং টেকনোলজি তো অনেক ডেভেলপ অনেক ডেভেলপ করছে। তো সেই ক্ষেত্রে আইআরএস যদি জানতে পারে, পেনাল্টিটা কি বলি, পেনাল্টি হচ্ছে নন উইলফুল পেনাল্টি। ধরেন আপনি জানেন না বিষয়টা, যদি অনিচ্ছাকৃতভাবে এটা রিপোর্ট না করেন সেক্ষেত্রে পেনাল্টি হচ্ছে $10,000। এখন যদি উইলফুল, যদি আপনি ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও যদি এটা রিপোর্ট না করেন, তো সেই ক্ষেত্রে আপনার পেনাল্টি হবে গ্রেটার অফ $100,000, $1,00,000 অথবা 50% অফ দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স। তার মানে আপনার অ্যাকাউন্টে যা থাকবে সেটার 50% অথবা 1,00,000, যেটার মধ্যে যেটা বড় বেশিটা, যেটা ধরেন লেটস আপনার অ্যাকাউন্টে আছে 10,000, তো 10,000 অথবা 100,000, $1,00,000, যেটা বেশি কোনটা, $1,00,000, ইউ হ্যাভ টু পে $100,000 পেনাল্টি। এটা হচ্ছে কনসিকুয়েন্স। শুধু তাই না, সিভিল অ্যান্ড ক্রিমিনাল পেনাল্টি মে অ্যাপ্লাই অলসো, তার মানে ক্রিমিনাল পেনাল্টি ধরতে পারে এটার জন্য। তো এই হচ্ছে ফরেন কি বলে অ্যাপবার, যেটা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং। ঠিক তেমনিভাবে স্টেটমেন্ট অফ ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিপোর্টিং, যেটাকে বলে ফর্ম 8938-এ আমরা ট্যাক্স রিটার্নে রিপোর্ট করি, একই সাথে যদি আপনার কোনো ইনহেরিটেন্স অ্যাসেট থাকে, অ্যাসেটের ভ্যালু যদি সার্টেন থ্রেশহোল্ডে থাকে, ইউ মাস্ট রিপোর্ট। যারা ইউএস সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট আছেন, আপনাদেরকে কিন্তু এটা রিপোর্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রিপোর্টটা করবেন, এখন এই যে ফিনসেন যে রিপোর্টিং, যেটা একটু আগে বললাম ব্যাংক ব্যালেন্সের রিপোর্টিং, যেটা এটা সেপারেট, এটা ট্যাক্স রিটার্নের সাথে কোনো সম্পর্ক নেই, এটা 114 ফর্মে ফিনসেনে রিপোর্ট করতে হবে। বাট স্টেটমেন্ট অফ ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেটা যাদের ফরেন অ্যাসেট আছে তাদের রিপোর্ট, মানে জমি আছে, বাড়ি আছে, ফরেন অ্যাসেট যাদের আছে তাদেরটা ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে, যেটার ফর্ম হচ্ছে 8938। ট্যাক্স ফাইল যখন করবেন, এবং এটা ডেডলাইন এপ্রিল 15-এর মধ্যে যারা ফাইল করবেন, তাদের ফাইল করার সময় একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে আপনাদের অ্যাসেটের ইনফরমেশনগুলো দিতে হয়, যে ম্যাক্সিমাম ভ্যালু কত, কী কী অ্যাসেট আছে, ইউ হ্যাভ টু ডিসক্লোজ টু দ্য আইআরএস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলছি, এই থ্রেশহোল্ডটা কিন্তু ডিপেন্ড করে আপনি ইউএসের মধ্যে থাকেন না ইউএসের বাইরে থাকেন। ইউএসের মধ্যে যদি পার্মানেন্টলি থাকেন তাহলেই থ্রেশহোল্ড একরকম, ইউএসের বাইরে যদি পার্মানেন্টলি থাকেন তাহলেই থ্রেশহোল্ড একরকম। আমি ইউএসের মধ্যে একটা বলছি, যারা আনম্যারিড ইন্ডিভিজুয়াল আছেন, যারা সিঙ্গেল, তাদের অ্যাসেট যদি লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ার যদি $50,000 যদি বেশি অ্যাসেট থাকে, যারা সিঙ্গেল, যারা আনম্যারিড পারসন, তাদের যদি বাংলাদেশে অ্যাসেট $US সমপরিমাণ 50,000-এর বেশি যদি অ্যাসেট ভ্যালু থাকে, দে হ্যাভ টু রিপোর্ট। এটা হচ্ছে লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ার। আর ডিউরিং দ্য ট্যাক্স ইয়ারে যে কোনো সময় যদি 75,000-এর বেশি থাকে, মানে লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ারে যদি 50,000 বেশি থাকে, আর ডিউরিং দ্য ট্যাক্স ইয়ারে যদি 75,000-এর বেশি থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরকে এই রিপোর্টটা করতে হবে, ট্যাক্স রিটার্ন, এটা ম্যান্ডেটরি। আর ম্যারিড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ারের 100,000-এর ভ্যালুর বেশি অ্যাসেট থাকে, তাহলে করতে হবে, অথবা ডিউরিং দ্য ট্যাক্স ইয়ারে, মানে সারা ডিউরিং দ্য ইয়ারের মধ্যে যদি 150,000-এর বেশি থাকে, তাদেরকে রিপোর্ট করতে হবে 8938 ফর্মে ট্যাক্স ফাইল করার সময়, যেটা এপ্রিল 15 হচ্ছে ডেডলাইন। ঠিক তেমনি যদি ইউএসের বাইরে থাকে, তাহলে থ্রেশহোল্ড হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে এটা একটু বেশি। যদি ইউএসের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে সিঙ্গেলের ক্ষেত্রে যদি লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ারে যদি $2,00,000-এর বেশি অ্যাসেট থাকে, এটা রিপোর্ট করতে হবে। আর ডিউরিং দি ইয়ারে $300,000-এর বেশি থাকলে রিপোর্ট করতে হবে। আর মেরিডের ক্ষেত্রে এটা ডবল, 4 লাখ। যদি আউটসাইডে ইউএসের বাইরে থাকেন, যদি আপনার অ্যাসেট লাস্ট ডে অফ দ্য ট্যাক্স ইয়ারে 4 লাখের বেশি থাকে, রিপোর্ট করতে হবে। আর ডিউরিং দ্য ইয়ারে 600,000-এর বেশি থাকলে রিপোর্ট করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে রিপোর্ট যখন করবেন, কি রিপোর্ট করবেন? অ্যাসেটের ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম না। এই অ্যাসেটের ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে, ওইটা আপনি রিপোর্ট করবেন। তখন সেই ক্ষেত্রে আপনি যদি রিপোর্ট করেন, ভবিষ্যতে যদি এগুলো বিক্রি করে টাকা পয়সা আনেন, তখন আইআরএস ধরলে আপনার সদুত্তর দিতে পারবেন যে, লোক, আই অলরেডি রিপোর্টেড ইন মাই ট্যাক্স রিটার্ন দিস, মানে এই আমার অ্যাসেট ছিল যেটা আমি সেল করছি, এবং সেটা আমি আনছি, হিয়ার ইজ মাই মানি। তখন হয়তো আপনি ওই আইআরএসের পেনাল্টি অথবা আদারেস করবে কি জানেন, পুরো টাকার উপরে ট্যাক্স ধরে দিবে। এরকম বলতে পারে যে দিস ইজ ইউর, তখন আমি যে টাকাটা বিক্রি করে নিয়ে আসলাম, সেই টাকাটার উপরে কি ট্যাক্স দিতে হবে? না, এটা তো আপনার ট্যাক্সেবল না, এটা আপনার অ্যাসেট। আচ্ছা, এটা তো আপনার রেভিনিউ না, যদি আমি নিয়ে আসি স্টিল আপনার তো এটা রেভিনিউ না, এটার উপরে বাট আপনি যদি ডিসক্লোজ না করেন, তখন আইআরএস এর উপরে পুরো ট্যাক্স ধরে দিবে। আইআরএস অ্যাজিউম করে নেবে যেটা আপনার ইউএস এর থেকে সামহাউ আর্ন করছেন, যেটা আপনার ব্ল্যাক মানি যেটাকে বলে, ইউ ডিড নট রিপোর্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন, তখন বলবো গিভ আস ট্যাক্স অন দ্য হোল অ্যামাউন্ট। তো তাতে এটা তো খুব একটা মানে ভয়ের কোনো বিষয় নেই, বরং এটা তো ভালো, কারণ আমি আমাকে ভয়ের বিষয় তখনই যদি আপনি $500,000 ব্যাংকে রাখেন, আর যদি আইআরএস এটা ফাইন্ড আউট করে যে আপনি এটা রিপোর্ট করেন নাই, তখন ইট উইল বি হিউজ ট্যাক্সেস, হয়তো 50% নিয়ে যাবে, তখন ইউ হ্যাভ টু পে $250,000 আইআরএস। এখন যদি আমার ব্যাংকে টাকা থাকে, আমার যেটা আপনি বললেন যে অ্যামাউন্ট তার থেকে বেশি আছে, কিন্তু আমি রিপোর্ট করলাম না সেটা, কিন্তু আমি যদি টাকাটা নিয়ে আসতে চাই এবং আগে আমি রিপোর্ট করিনি, যখন আমি আনবো, যে বছরে আনবো,
সেই বছরে বা তার আগের বছরে যদি রিপোর্ট করে সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? at least you report, মানে আনার আগে যদি রিপোর্টটা করেন then you are safe. কিন্তু সেটাই, আর কিন্তু রিপোর্ট না করে আনলে তখন এই বিপদটা হতে পারে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এটার ডেডলাইন হচ্ছে ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন, একটু আগে বলছি। আর পেনাল্টি হচ্ছে দেখুন কি, আপনি যদি ডিসক্লোজ না করেন, অ্যাসেট আছে যে আপনি ডিসক্লোজ করলেন না বা পরে আইআরএস এটা ফাইন্ড আউট করলো পরে সামহাও, সেই ক্ষেত্রে $10,000 পেনাল্টি। আর হচ্ছে আইআরএস যদি আপনাকে নোটিশ দেয়, তো সেই ক্ষেত্রে প্রতি 30 ডেজের জন্য, ধরেন আইআরএস নোটিশ দিল যে তোমার এরকম অ্যাসেট আছে, আমরা খবর পাইছি, কিন্তু তুমি এটা রিপোর্ট করো না ট্যাক্স রিটার্নে, বাট প্লিজ রিপোর্ট আস ইমিডিয়েটলি। সেই ক্ষেত্রে প্রতি 30 ডেজ নন কমপ্লায়েন্সের জন্য অ্যাডিশনাল 10,000, মানে 10,000 তো থাকবে, আর প্রতি 30 দিন পার করবেন 10,000 করে বাড়তে থাকবে যতদিন আপনি দেরি করবেন। আর ম্যাক্সিমাম পেনাল্টি এভাবে 60,000 পর্যন্ত ওরা ধরতে পারবে। শুধু তাই না, সিভিল অ্যান্ড ক্রিমিনাল পেনাল্টিজ মে অ্যাপ্লাই অলসো এই রিপোর্টিং না করার জন্য। তো এই হচ্ছে আপনার এফবার এবং স্টেটমেন্ট অফ ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিপোর্টিং। এখন এক্ষেত্রে আপনি দুটোর বিষয় বললেন, যে একটা হচ্ছে আমার নগদ টাকা, নগদ অর্থ যদি বাংলাদেশে থাকে সেটার উপরে এক ধরনের, আর একটা হচ্ছে সম্পত্তির উপরে, সে জমি বা আমার বাড়ি যদি থাকে, আমার জমি যদি থাকে সেটা। কিন্তু এই দুটোর মনে করুন যে কোনোটাই আমার নেই, কিন্তু আমার কাছে অনেক সোনা আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ এটাও তো আন্তর্জাতিক এতে ভ্যালুতে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই তো এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ডও তো আপনার অ্যাসেটের মধ্যেই পড়ে। কি বলতে পারছেন? এটা কিন্তু এই যে বলা আছে দেন ফরেন ফাইন্যান্সিয়াল, এটা তো আপনার অ্যাসেট, গোল্ড আপনার অ্যাসেট। তো ডেফিনেটলি আপনার যদি ওই রকম ভ্যালুর, যে একটু আগে যাতে বললাম স্টিল আন্ডার রিপোর্টিং, গোল্ড তো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাসেট। সো নট অনলি ল্যান্ড, আপনার গোল্ড, মানি, হোয়াটএভার, যেটাই হোক। তার মানে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এটি নিয়ে ভয় করার বা চিন্তা হওয়ার কারণ নেই। এটি শুধুমাত্র রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে আপনি চুপচাপ থাকবেন। কারণ যেহেতু এই দেশে আমি নাগরিকত্ব গ্রহণ করেছি, অথবা আমি যদি গ্রিন কার্ড হোল্ডার হই, তারপরে এক সময় আমি নাগরিক হব এবং এই দেশে থাকবো, এটাই যদি আমার মন মানসিকতা থেকে থাকে, তাহলে এটা রিপোর্ট করে রেখে দিলাম। এবং কোনো সময় এগুলো বিক্রি করে যখন আমি আসি, তখন আমার এটি একদম হোয়াইট মানি, আমার এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। সুতরাং এই কারণেই বোধহয় করা উচিত। সুপ্রিয় দর্শক, বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই বিষয়টি নিয়ে আমরা একদিন কথা বলেছিলাম, সে কারণে অনেকেই আমাদেরকে একটু ভয়ের দিকে বলেছেন, যে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, যে আমার তো দেশে সম্পদ আছে, আমি তো এটা দেখাইনি, তাহলে কি আমার সম্পদ চলে যাবে? না, এটি যাওয়ার কোনো সুযোগ নেই। তবে রিপোর্টটা করে রাখা ভালো, এটি আমরা পরামর্শ দিতে পারি। এটি মানা না মানা, শোনা না শোনা, দুটোই আপনার বিষয়। তো অনেক ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্যে। তো এখন আমরা যে বিষয়টি কথা বলতে চাইবো সেটি নিয়ে আমরা গত মাসের আপনার সাথেই 27 তারিখে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং আমি বিস্তারিতভাবে আপনি ব্যাখ্যা করেছিলেন। তারপরেও আপনি আজকে বলছেন যে বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা বা এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হচ্ছে, কেন করছে সেটা আপনি ভালো বলতে পারেন। সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে কোভিডকালীন সময় 2020-21 সালে যখন পৃথিবীটা অস্থির হয়েছিল, সব কিছু স্থবির হয়ে গিয়েছিল, এই নিউ ইয়র্কও স্থবির হয়ে গিয়েছিল, তো সেই সময় আমরা অনেকেই অফিসে যেতে পারিনি, কাজ করতে পারিনি, কাউ হয়তো কোভিড আক্রান্ত হয়েছে, অথবা বাড়ির সদস্যরা আক্রান্ত হয়েছে, অথবা আমাদের স্টেট বা ফেডারেল গভর্নমেন্ট স্ট্যান্ডিং অর্ডারে আমাদেরকে বাড়িতে থাকতে হয়েছে, সেক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। সেক্ষেত্রে এই কম্পেনসেশনটা কিভাবে আমরা পেতে পারি, বা আমাদের ট্যাক্স রিটার্নে কিভাবে এই ক্রেডিটটা পেতে পারি, এই বিষয়টি নিয়ে আপনি কথা বলেছিলেন। তারপরেও আপনি বলছেন যে এই বিষয়টি একটু আলোচনা করা দরকার। তো নিশ্চয়ই আপনি আলোচনা করবেন, তবে আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines.
সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব দেবব্রত চক্রবর্তী সিপিএ এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব দেবব্রত চক্রবর্তী, বিরতির আগে যে কথাটি আমরা বলছিলাম যে কোভিডকালীন সময় যারা আমরা কাজ করতে পারিনি, সেই সিক লিভ বা অসুস্থতাজনিত কারণে যে ছুটি, এই বিষয়টি নিয়ে যে কথাগুলো আপনি বলতে চেয়েছিলেন, যদিও আমরা আলোচনা করেছিলাম এই কথাটি আমি বারবারই বলছি, তারপরেও আপনি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। কোথায় সমস্যাটা হয়েছে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন। রানা ভাই, একটু আগে আপনি বলছিলেন যে বেসিক্যালি এইটা হচ্ছে আপনার পেইড সিক অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিট আন্ডার আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট 2021। এই আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট 2021-এর আন্ডারেই এই পেড সিক লিভ এবং ফ্যামিলি লিভটা দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। অ্যাগেইন, অনেকে W2-তে কাজ করে, তারাও কল দেয়া বলে তারাও করতে পারবে কিনা, আনসার ইজ নো। এটা হচ্ছে শুধুমাত্র যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যারা 1099 অথবা যারা মানে বিজনেস করে, অথবা সোজা ভাষায় বলতে গেলে যে যারা সেলফ এমপ্লয়েড পারসন, যারা W2-তে জব করে না, যারা 1099 বা ক্যাশ হোয়াট এভার দে আর আর্নিং, এবং যাদের ইনকামটা স্কেজুয়াল সিতে রিপোর্ট করে বিজনেস ইনকাম হিসাবে, আরও মানে পরিষ্কার ভাষায় যেটা, যারা আপনি যেভাবে আর্ন করেন না কেন, আপনার ইনকামটা যদি স্কেজুয়াল সিতে রিপোর্ট করেন, তখনই আপনি কনসিডার হবেন যে ইউ আর সেলফ এমপ্লয়েড। সেই ক্ষেত্রে আপনি পেড সিক লিভ, ফ্যামিলি লিভ আপনি ক্লেম করতে পারবেন যদি আপনি এপ্রিল 1, 2020 থেকে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত যদি কোনো কারণে যদি আপনি কোভিড আক্রান্ত হয়ে থাকেন, অথবা যদি কোনো কোভিড সিমটোমেটিক থাকেন, অথবা ফেডারেল, স্টেট, লোকাল গভর্নমেন্টের স্ট্যান্ডিং কোয়ারেন্টাইন অর্ডারের কারণে যদি আপনি কাজে যাইতে না পারেন, অথবা যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি কোনো কারণে সিক থাকে, তাদেরকে টেক কেয়ার করতে গিয়ে আপনি কাজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পেড সিক লিভ এবং ফ্যামিলি লিভটা দেওয়া হবে শুধুমাত্র যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা ইনকামটা স্কেজুয়াল সিতে রিপোর্ট করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা যে ইনকামটা যে রিপোর্ট করবেন এবং এই যে ক্রেডিটটা দিবে, এটা কিন্তু একটু আগে যেটা বললাম যে এই কন্ডিশনগুলো তো অবশ্যই ফুলফিল করতে হবে যে আপনি কাজ করতে পারেন নাই এই সমস্ত কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখুন কেন এই কনসেপ্টটা আসতেছে। দেখেন, যারা কেন W2 পার্সনরা পাচ্ছেন না সেটাও বলি, তাহলে আরও পরিষ্কার হবে বিষয়টা। যে দেখুন, যারা W2-তে জব করে তারা তো এমপ্লয়ারের কাছ থেকে এমনিই পেড সিক লিভ, ফ্যামিলি লিভ পায়, তাই গেছে অসুস্থ হইলো, কাজে গেল না, দে আর গেটিং পেইড। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড পার্সন, আপনার তো নিজেই নিজের বস, আপনার কিন্তু কোনো মালিক নাই, আপনি নিজেই নিজের কাজ করেন। সেই ক্ষেত্রে আপনি যদি সিক থাকেন, কোনো কারণে কাজ না করতে পারেন, আপনাকে কে টাকা দিবে? এই তো কথা। যেহেতু আপনারা সেলফ এমপ্লয়েড পার্সন, আপনার কোনো বস নাই, আপনি নিজেই নিজের মালিক, কেউ আপনাকে কম্পেনসেট করবে না সিক লিভের জন্য। তো সেই কারণে আইআরএস বলতে যে ঠিক আছে, যেহেতু এত বড় একটা মহামারী গেছে, অনেকেই তো কাজ করতে পারেন নাই, ঠিক আছে, তো সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা আছে, আমরা ট্যাক্স রিটার্নের থ্রুতে ক্রেডিট দিব। ক্রেডিটটা কীভাবে দিব? নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং যা আছে সেইটার উপরে ক্রেডিটটা দিবে, কারণ একটা তো বেসিস লাগবে ক্রেডিট দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং বলতে কী বুঝি? এইটা হচ্ছে যেমন ধরুন, মানে ইজি এক্সাম্পল হচ্ছে আপনি ট্যাক্সি চালান, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যারা উবার, লিফট, ইয়েলো চালায় তাদের গ্রস আর্নিং তো 150,000, কিন্তু ট্যাক্স ফাইল তো কেউ 150,000 করে না। এই 150,000 থেকে আপনার গ্যাস, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তারপরে আপনার টোল, তারপরে অন্যান্য ফোন বিল, তারপরে হোয়াট এভার দ্য রিলেটেড এক্সপেন্স যা যা আছে, এগুলা বাদ দেওয়ার পরে রিমেইনিং যে পোর্শনটুকু থাকে সেইটাই হচ্ছে নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং, মানে যেটাকে নেট ইনকাম বলে। এবং এই আইআরএস এই পেড সিক লিভ এবং ফ্যামিলি লিভটা দিবে ওই নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিংয়ের উপরে, গ্রসের উপরে না। তো এখন দেখুন, বিভ্রান্তির মানে প্রশ্নটা হচ্ছে এইটাই যে ফোন দিয়ে লোকজন বলে এটা কে নাকি গ্র্যান্ড দিচ্ছে, বেসিক্যালি এটা গ্র্যান্ড না। ফোন দিয়ে ওনাকে বলে এটা নাকি $32,000 পাবে, বেসিক্যালি 32,000 না, এটা দ্বারে কাছেও না। এখন এই নানান বিভ্রান্তিমূলক তথ্য মার্কেটে মানে ঘুরতেছে। শুধু তাই না, এই ব্যস্ত ট্যাক্স সিজনে আমরা যারা প্রফেশনাল, রিয়েল প্রফেশনাল আমরা যারা আছি, আমরা তো ব্যস্ত আছি, এই সুযোগে অনেক অসাধু লোকজন আছে এটাকে হিউজ মার্কেটিং করতেছে। কারণ জানে যারা সিপিএ, যারা প্রফেশনাল, হাইলি প্রফেশনাল আছে, তারা ব্যস্ত, তারা এটা নিয়ে মাথা কামানোর
সুযোগও নাই। তারা করতেছে কি, তারা ড্রপ বক্স সিস্টেম করছে, সমানে লোকজনের কাছ থেকে তারা ইনফরমেশন নিচ্ছে, নিয়ে বলতেছে যে এপ্রিল 15-এর মধ্যে করতে হবে, না করলে এটা এক্সপায়ার্ড এবং আপনারা কিন্তু এই টাকাটা পাবেন না, জোরে সোরে মার্কেটিং। এবং এত করে দেখেন কি হচ্ছে, আমি পরের প্রসঙ্গে যাচ্ছি, এত করে হচ্ছে কি লোকজনও পাগলের মতো অন্য ফোন দিতেছে, এপ্রিল 15 ডেডলাইন এই সেই বলতেছে। এবং অনেকেই আছে যে বিভিন্ন থার্ড পার্টি যারা আছে, যাদেরকে চেনেও না জানেও না, তাদের কাছে সমানে তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্ন দিয়ে দিচ্ছে 2-3 বছরের, এবং তারা আদৌ জানে না কে এই ট্যাক্স রিটার্নটা ফাইল করবে, কে এই ক্লেম করবে, দে ডোন্ট নো এনিথিং। তারা জাস্ট টাকা অ্যাডভান্স, এবং তারা অ্যাডভান্স টাকা হাতিয়ে নিচ্ছে, এই বিষয়ে টাকা নিয়ে নিচ্ছে এবং তারা এটা ফাইল করতেছে সমানে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এইভাবে আননোন পার্সনের থ্রুতে এইভাবে যারা করতেছেন, যারা প্রফেশনাল না, জানেন রেজাল্টটা কী হবে? রেজাল্ট হবে আইডেন্টিটি থেফট। মানে আপনার পুরো ইনফরমেশন আপনার মার্কেটে দিয়ে দিচ্ছেন। তার মানে কি হবে, যে এটা আইডেন্টিটি থেফট হবে। হয়তো দেখবেন পরে আপনার নামে ক্রেডিট কার্ড বানাইতেছে, আপনার নামে লোন নিয়ে বসে আছে। এবং শুধু তাই না, এই সমস্ত আনপ্রফেশনাল লোকজনকে দিয়ে ট্যাক্স রিটার্নগুলো বেসিক্যালি অ্যামেন্ডমেন্ট করতে হবে। এবং অ্যামেন্ডমেন্ট কিন্তু এত ইজি না। ইউ নিড টু নো লাইক হাউ টু ডু দ্য অ্যামেন্ডমেন্ট, এবং এই পেড সিক লিভ হাউ ইট ওয়ার্কস অনেকেই জানে না। তো এখন হিউজ ভলিউম সামলাইতে গিয়ে অনেকেই থার্ড পার্টিকে কন্ট্রাক্ট দিচ্ছে, যে জীবনে ট্যাক্স ফাইল না করে তারে দিয়ে বসায় দিচ্ছে, কম্পিউটার নিয়ে বসে অ্যামেন্ডমেন্ট করো। অ্যাজ এ রেজাল্ট ভুল ভ্রান্তি তো থাকবেই। তারপরে দেখা গেছে যে পেড সিক লিভ তো পাবেনই না, অন টপ অফ দ্য আইআরএস কাছ থেকে আপনি হয়তো পেনাল্টিও পেতে পারেন। তো সেই দিনও কিন্তু আসতেছে। তা আমি আপনাদেরকে সতর্ক করতেছি এইটাই, যে দেখুন এটা কিন্তু এই 32,000 বলেন, $32,000 গ্র্যান্টও না, এটা এরকম আহামরি কোনো টাকাও না। এটা মিনিমাম একটা টাকা, যেটা হয়তো যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনাদের কিন্তু অ্যাভারেজ নেট ইনকাম 30-35,000-এর মধ্যে থাকে, যেটা আমরা জানি ম্যাক্সিমাম 40,000। তার মানে আপনারা হয়তো 1,000 থেকে 1,500 বা ম্যাক্সিমাম $2,000 বা এরকম আপনার অ্যাভারেজ পারসন পাবেন। আর যাদের হাই ইনকাম, যারা মনে করেন সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম 135,000-এর মতো ডিক্লেয়ার করছেন নেট ইনকাম, তারা হয়তো ম্যাক্সিমাম টাকাটা পাবেন, যেটা হচ্ছে $5,110। ম্যাক্সিমাম কিন্তু $5,110। এর বেশি কোনো ব্যাপারে আর একটা প্রশ্ন আছে, সেটা আমরা শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, যারা ওই সময় আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলবেন। আপনার টেলিফোনটি কানে নিন এবং কানে যদি আপনার হেডফোন থাকে ওটা খুলে ফেলুন, টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। অ্যামেন্ডমেন্ট করতে পারবে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি না, আমরা কেন শুনতে পাচ্ছি না? আপনি টেলিফোনটি মুখের কাছে নিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রঙ্কস থেকে আব্দুল করিম বলছি। আমার প্রশ্নটা হলো কি, ওই যে অ্যামেন্ডমেন্ট, ওইটা ওই সময় আমি যদি আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকি কন্টিনিউ, তাইলে কি আমি ওইটা অ্যামেন্ডমেন্ট করতে পারবো কিনা? আচ্ছা, যাই হোক, আপনার গুড কোয়েশ্চেন। যে অনেকের আবার এই বিভ্রান্তিও আছে। তো দেখুন, এই পেড সিক লিভ এবং ফ্যামিলি লিভের মধ্যে এরা কিন্তু আনএমপ্লয়মেন্টের বিষয়টা স্পষ্ট উল্লেখ করে নাই। ওরা শুধু দেখুন বিষয়টা ওই রকম, যে এই যে একটু আগে আমরা যে বিষয়গুলো বললাম, আপনি যদি কোভিড পজিটিভ থাকেন, আপনি যদি গভর্নমেন্ট স্ট্যান্ডিং অর্ডারের কারণে কাজে না যাইতে পারেন, ফ্যামিলির লোকজনকে টেক কেয়ারের কারণে কাজে না যাইতে পারেন, শুধুমাত্র আপনার কাজে না যাইতে পারার জন্য কিন্তু এই পেড সিক লিভটা দেবে। এনে কিন্তু এটা বলে নাই যে আপনি আনএমপ্লয়মেন্ট পেলে আপনি করতে পারবেন না, নো। এনে বলতেছে যে এইটা শুধু তারাই করবে যারা কোভিড সিমটোমেটিক ছিল, যারা ফ্যামিলি মেম্বারদেরকে টেক কেয়ার করছে, যারা স্ট্যান্ডিং অর্ডারের কারণে কাজ করতে পারেন নাই, শুধু তারাই এই সিক লিভটা এইটা ক্লেম করতে পারবে। এখানে আনএমপ্লয়মেন্টের কোনো রিলেশন নাই। এর কারণে এখানে কোথাও বলে নাই আনএমপ্লয়মেন্ট যারা নিছে তারা এটা করতে পারবে না। তা আমার মনে হয় বিষয়টা স্পষ্ট এখন, যে যারা কোভিড সিমটম ছিলেন, যারা কাজ করতে পারেন নাই, কাজ করতে না পারার জন্যই এই সিক লিভটা দেওয়া হবে। এখানে আনএমপ্লয়মেন্টের কোনো কোয়েশ্চেন নাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার টেলিফোনের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। যারা দেবব্রত চক্রবর্তী, আমাদের হাতে সময় নেই, মাত্র 2-3 মিনিট হাতে সময় আছে। এর মধ্যে আপনি বলবেন, হ্যাঁ, যেহেতু এই 32,000-এর কথা বললেন, প্লাস গ্র্যান্টের কথা বললেন, এই হিসাবটা, এবং আপনি পাশাপাশি বলেন 1 থেকে 1,500 বা 2,000। এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা, 32,000, 30,000 গ্র্যান্ড, আরো অনেকে নানান টার্মস আমরা মনেও নাই। তো যাই হোক, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য। এবং আপনারা মনে রাখবেন যে এইটার জন্য কিন্তু অবশ্যই যারা নন কোয়ালিফাইড পারসন তাদেরকে দিয়ে করাবেন না, টাকা তো পাবেনই না, অন টপ অফ দ্যাট কনসিকুয়েন্স মাইট বি এ পেনাল্টি। কারণ এটা কিন্তু ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই অ্যামেন্ডমেন্ট করতে গেলে দেখা গেছে যে নট ইজি, এটা কোন ফর্মে করতে হবে, কি গ্রাউন্ডে করতে হবে। তার মানে যারা এক্সপার্ট না, এবং এই যে যারা কন্ট্রাক্ট বেসিসে করতেছে, যারা জীবনে ট্যাক্স ফাইলও করে না, তারাও এই কন্ট্রাক্ট নিচ্ছে, সোফার উই নো, ড্রপ বক্সের মাধ্যমে। তার মানে কনসিকুয়েন্স উইল বি টাকা তো পাবেই না, আইআরএস এর লেটার নিয়ে পরে আমাদের পেছনে ঘুরবেন। ঘটনা
কিন্তু এটাই ঘটবে। তা আমরা ব্যস্ত, আমরা এখন বেঁচে গেলে দেখা গেছে যে এটার ব্যাপারে এত মাথা কামাইতে পারতেছি না, এই সুযোগটাই কিন্তু ওরা নিচ্ছে। তাহলে এই যে আপনি যে হিসাবটা দিলেন 1-1.5 টাকার মধ্যে, আচ্ছা, এই হিসাবটা একটু যদি এই হিসাবটা হচ্ছে যে একটু আগেই বলছি, এই টাকাটা দিবে আপনাদের নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং এর উপরে, কারণ আইআরএস এর তো একটা বেসিস লাগবে, যেহেতু আপনাকে এই টাকাটা দিবে, যেহেতু আপনি নিজেই নিজের বস, আপনাকে কাউকে এই টাকা দেওয়ার নাই, কারণ আপনি কারো আন্ডারে কাজ করেন না। এখন হিসাবটা হচ্ছে এরকম, লেটস সে আমি সোজা হিসাব দিব, যেমন ধরুন আপনার সেলফ এমপ্লয়মেন্ট নেট সেলফ এমপ্লয়মেন্ট, ধরুন আপনার ইনকাম গ্রস ইনকাম আছে উবার লিফট থেকে 1,50,000, খরচ টরচ দেখি আপনি 29,000 এর মতো ফাইল করছেন, যাতে আপনার ডিডাকশন এভরিথিং, আপনার নেট ইনকাম ডিক্লেয়ার করেছেন 29,000। হিসাবটা এরকম, এই 29,000-কে আপনি ডিভাইড করবেন 260 দিয়ে, আপনি 260 দিন, এটা হচ্ছে বেসিস। তার মানে টোটাল তো মানে একটা ইয়ারে তো 365 দিন, ওরা বেসিসটা নেবে, আপনার যে নেট সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং থাকবে খরচ টরচ বাদ দেওয়ার পরে, এটাকে আপনার 260 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে পার ডে আপনার বেনিফিটটা, ইনকামটা কত হলো, মানে পার ডে বেনিফিট, নট ইনকাম। লেটস আপনার ইনকাম 30,000, এটাকে আপনি 260 দিয়ে ভাগ দিবেন, দিলে যে রেজাল্টটা আসবে ধরেন $115 এরকম 150, এটা হচ্ছে আপনার পার ডে বেনিফিট। এটাকে ম্যাক্সিমাম 10 ডেজের দিবেন, মানে 10 দিনের ছুটিটা মঞ্জুর হবে 10 দিন, তার মানে আপনাকে 10 দিনের ছুটি দিবে, ছুটির জন্য 10 × 115 যেটা বললেন, which is 1,500। ঠিক আছে, তার মানে আপনার এই পে স্লিপটা দিবে অনলি 10 ডেজের। তার মানে এবং যে নেট ইনকাম থাকবে এটাকে 260 দিয়ে ভাগ করলে আসবে পার ডে, এবং এটাকে মাল্টিপ্লাইড বাই 10 দিয়ে গুণ দিলে যে রেজাল্ট আসবে এটাই হবে আপনার। মানে এই ক্ষেত্রে যার 40, 50, 60, 70 সে 260 দিয়ে ভাগ দিয়ে যেটা হবে, আমি বলি ম্যাক্সিমাম টাকাটা আসবে, ধরেন লেটস সে আপনার ইনকাম যদি নেট ইনকাম যদি মনে করেন খরচ টরচ বাদ দেওয়ার পরে যদি আপনার 1,35,000 থাকে, অনেকের আছে বিজনেস আছে, আপনার সেলফ এমপ্লয়েড, তো সেই ক্ষেত্রে যদি আপনি বিজনেস ইনকাম ডিক্লেয়ার করেন 1,35,000, আপনি ম্যাক্সিমাম পাবেন $5,110 পিরিয়ড। এখানে 32,000, 15,000 এই সেই কোনো সুযোগ নাই। যদি এই কথা কেউ বলে থাকে তার মানে সামথিং ইজ রং, সে মিসগাইড করতেছে কাউকে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তার মানে পরিষ্কার কথা এইটাই যে এইটাতে 32,000 পাওয়ার কোনো সুযোগ নাই, ম্যাক্সিমাম $5,110 পাবে। তাও কারা পাবে? যাদের নেট ইনকাম ট্যাক্স রিটার্নে ডিক্লেয়ার করেছেন 135,000 এর কাছাকাছি। আদার দেন দ্যাট যারা রেগুলার 20,000, 30,000, 35,000 করেন, আপনারা 1,200-1,500 এর সর্বোচ্চ। এবং এইটার জন্য যে হারে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এবং এই যে ড্রপ বক্সের মাধ্যমে হন্যে হয়ে লোকজন মানে পাগলের মতো ছুটতেছে, কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি। আর আমি আরেকটা বিষয় বলি প্রিকশনে, এই যে যদি আইআরএস এর এখন যদি মনে করেন আইআরএস এর কাছে এরকম 5,000 বা 50,000 যদি ট্যাক্স রিটার্ন পে স্লিপের জন্য জমা পড়ে, আইআরএস কিন্তু এটাও সাসপেক্ট করবে সামথিং ইজ রং। কোভিড কিন্তু সবাই পজিটিভ হয় নাই, গণহারে যখন এটা করবেন তখন আর এটা দিবেন না, তখন হয়তো নাও দিতে পারে। সেই ক্ষেত্রে আমি এটাও সাসপেক্ট করতেছি যে হয়তো আইআরএস যখন দেখবে 10,000 অথবা 50,000 এমএনএর ট্যাক্স রিটার্ন তাদের সিস্টেমে জড়ো হয়েছে শুধুমাত্র পেড সিক লিভের জন্য, তখন হয়তো ওরা ডিফারেন্ট চিন্তা করতে পারে। অনেক ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী। আশা করি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে যে বিভ্রান্তির কথা আপনি বলেছিলেন সেই বিভ্রান্তিটা দূর হয়েছে, এবং আশা করব যে এরপর থেকে আপনি বোধহয় এই ধরনের টেলিফোন পাবেন না যেটা নিয়ে বিভ্রান্তিমূলক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যেই ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আলোচনা করেছেন। আপনার প্রতি হৃদ্য প্রাণিত ধন্যবাদ জানাবে আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে। ঈদ মুবারক, শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে দুটো বিষয় আমরা কথা বলেছি, এবার নিয়ে আমরা কথা বলেছি আমাদের নিজের সম্পদ দেশে থাকলে সেটি এখানে রিপোর্ট করব ফেন্সারের মাধ্যমে। সুতরাং যে ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে, তাতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, বরং এটি আরও পজিটিভ দিক। যখন আমার সম্পত্তি বিক্রি করে এখানে নিয়ে আসব সেটি হোয়াইট হয়ে থাকবে। আর যে বিষয়টি বলা হয়েছিল যে অসুস্থতাজনিত সময়, কোভিডের সময় যেটি নিয়ে বিভ্রান্তি আছে বলে আজকের আলোচক মনে করেছিলেন এবং আলোচনা করলেন, আশা করি সে বিভ্রান্তিটা দূর করতে আমরা পেরেছি। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।